He is the strongest man who stands alone. 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 বিশ্বাস করেন এ কথা আপনি, আপনারা কখনো একা দাঁড়িয়েছেন? সম্পূর্ণ একা? তাল গাছের মতো সবার মাথা ছাপিয়ে কখনো দাঁড়িয়েছেন? কিংবা আকাশ ছোঁয়া পাহাড় চূড়ায় দাঁড়িয়ে থাকা নিঃসীম এক পাথরের মতো দাঁড়িয়েছেন? অথবা সফেন আটলান্টিকের বুকে অ্যালবার্টসের মতো একা উড়ে বেরিয়েছেন? একা 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 শব্দটার মধ্যেই কি প্রগাঢ় একাকিত্ব জমে রয়েছে, তাই না? আমি দাঁড়িয়েছিলাম একা মাত্র এক পক্ষকাল আগে। মাথার উপরে সেদিন বৃষ্টি ভেজা আকাশ জুড়ে রামধনু উঠেছিল। সেই আলোকিত পৃথিবীর দিকে প্রথমবার মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছিলাম বলে কারাগারের এই অন্ধকার আমাকে উপহার দেওয়া হয়েছে। নিশ্ছিদ্র জমাট এই অন্ধকারের কোনো রং হয় না। আলোর রেখা সেখানে উঁকি দিতে ভয় পায়, ভয়। এই রাজ্যের সবচেয়ে কুখ্যাত কারাগার এটা। এখানকার প্রহরীরা সদা সর্বদা আমাকে নিয়ে তটস্থ, স্বাভাবিক, কারণ রাজদ্রোহিতার চেয়ে বড় অপরাধ কিছু নেই। রাষ্ট্রদ্রোহিতা তবু ক্ষমা করা যেতে পারে, কিন্তু রাজদ্রোহিতা, হত্যা কিংবা ধর্ষণের চাইতেও ভয়ঙ্কর। তার শাস্তি মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। এই পাপিষ্ঠ নরাধমকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো। তৃতীয় প্রহর শেষ হলো। রাত এখন হাঁটবে ভোরের দিকে। ভোর মিশে যাবে সকালের সঙ্গে। সেদিনটাও ছিল তেমনি এক আলোকিত সকাল। কাঞ্চির রাজা মহামান্য বীরেন্দ্র প্রতাপ কর্ণাট রাজ্য জয় করে কর্ণাটের রাজাকে কারাগারে বন্দী করেছেন। কর্ণাটের জাগ্রত দেবী বিশ্বেশ্বরীর মন্দিরে যাচ্ছেন পুজো দিতে, সঙ্গে রত্নখচিত উপঢৌকন, মহারাজের অনুগামী সেনাপতি মশাই আর আমি। কর্ণাট রাজ্য বড় সুন্দর। রাস্তার দুপাশে বড় বড় অট্টালিকাগুলো কি অপূর্ব কারুকার্য শোভিত। পত্রপুষ্প সজ্জিত উদ্যানগুলিতে সবুজের সমারোহ, মাঠ ভর্তি সোনার ফসল যেন দৃষ্টিকে তৃপ্তি দেয়। গাছে গাছে পাখির কলকাকলি তেমনি মনকে ভরিয়ে তোলে। একটি মনোরম উদ্যানে কিছু বালক খেলা করছিল। বালকও নয়, শিশু বলাটাই বাঞ্ছনীয়। আর একটু এগোতেই বুঝলাম তারা যুদ্ধ খেলছে। হাতে বাঁশের সরু কঞ্চি, তরবারির মতো আস্ফালনরত। বাঁ হাতে শালপত্র, যা তাদের কাছে ঢাল। বিপুল উৎসাহে একদল অপর দলের প্রতি ঝাঁপিয়ে পড়ছে। আমরা থমকে দাঁড়ালাম। মহারাজ নেতা গোছের একজন বালককে জিজ্ঞেস করলেন, বালকগণ, কাদের মধ্যে যুদ্ধ হচ্ছে? যাকে প্রশ্ন করা হলো সে সবেগে কঞ্চির এক ঘা বসিয়ে উত্তর দিল, কাঞ্চির সঙ্গে কর্ণাট দেশের। আমরা মুচকি হাসলাম। মহারাজ আবার জিজ্ঞেস করলেন, যুদ্ধে কার জিত আর কার হার বালক? সেই বালক অথবা শিশুটি বুকে চাপড় মেরে সদর্পে উত্তর দিল, কর্ণাটের জিত, কাঞ্চির হার। হো হো করে হেসে উঠলাম আমি, কিন্তু হেসে উঠেই বুঝতে পারলাম ভুল করেছি, ক্ষমাহীন ভুল করেছি আমি। কারণ স্বয়ং মহারাজ এক বিন্দুও হাসেননি। তার চোখে মুখে কৌতুকের কোনো চিহ্ন ফুটে ওঠেনি, বরং এক শীতল ক্রূরতা তার চোখে মুখে খেলা করছিল। সীমাহীন ক্রোধ আর অবিশ্বাস ঠিকরে বেরোচ্ছিল। সেনাপতি হলো সন্ত্রস্ত, আর আমি আশঙ্কিত। আমার আশঙ্কা যে অমূলক নয়, তার প্রমাণ মিলল অচিরেই। মহারাজ সেনাপতিকে আদেশ দিলেন পার্শ্বস্থ জনপদের উপর আক্রমণ চালাবার। এক
একদিকে নিরস্ত্র অসহায় গ্রামবাসী, অন্যদিকে সুশিক্ষিত নির্দয় রাজসৈন্যের হুঙ্কার। তাদের কোষমুক্ত রক্তপিপাসু তরবারির ঝলসানিতে দেখতে না দেখতে শ্মশানের নিস্তব্ধতা। নারী, পুরুষ, শিশু আর বৃদ্ধদের সে কি অসহ্য আর্তনাদ, সে যে কি মর্মান্তিক হাহাকার! হে ঈশ্বর! রক্ত স্নান করল কর্ণাটের মাটি, ধুলো জমাট বাঁধল শোণিত ধারায়। তারপর সব শেষ, সব চুপ। গাছে আর পাখি ডাকলো না, বাগানে আর ফুল হাসলো না, হুটোপুটি করতে এলো না কোনো বালক শিশুর দল। বিশ্বেশ্বরীর মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে এলেন মহারাজ, আর তার মুখমণ্ডলে প্রচণ্ড তৃপ্তির ছাপ, স্বস্তির আলো। সেনাপতি চিৎকার করে বলল, জয় মহারাজ বীর বিক্রম বীরেন্দ্র প্রতাপের জয়। মন্দিরের বাইরে অপেক্ষমান রাজ অনুগামী জনতা হাঁকল, জয়। মহারাজ স্মিত মুখে সেনাপতিকে বললেন, কেমন বুঝছ সেনাপতি? সেনাপতি বিগলিত হয়ে বলল, মহারাজের মান রক্ষা হলো, দেবী আপনার সহায় হন। মহারাজ গলা থেকে বহুমূল্য মুক্তোর মালা খুলে সেনাপতিকে পরিয়ে দেন। বললেন, কি বললেন? তোমার নির্ভীক বীরত্ব দেখে মুগ্ধ হয়েছি? না, তা বললেন না। বললেন, তোমার রক্ত ঝরানোর ক্ষমতা দেখে, তোমার অফুরন্ত রক্ত পিপাসা দেখে আমি মুগ্ধ। স্তম্ভিত, হতবাক হয়ে গেলাম আমি। এ কোন মহারাজকে দেখছি? এ তার কোন রূপ দেখছি? আসলে এতদিন যাকে দেশ শাসন করতে দেখেছিলাম, তিনি কে? এতদিন যার রাজ্যসভায় প্রিয় বয়স্য হিসেবে হাস্যরস পরিবেশন করে এসেছি, তিনি কে? মানুষ না পিশাচ? কোনটা মুখ, কোনটাই বা মুখোশ? মুখ আর মুখোশ যেন একাকার হয়ে যাচ্ছে। উপহার আর জৌলুসের সীমা পরিসীমা রইল না। মহামন্ত্রী পেলেন চন্দ্রহার, পাত্র মিত্র অমাত্যরা কেউ পেল হীরক, কেউ পেল স্বর্ণ। অবশেষে মহারাজ তাকালেন আমার দিকে, বললেন, প্রিয় বিদূষক, তোমার কি চাই? রাজ অঙ্কুরীয় নাকি রত্নখচিত হার? ভয় লাগছিল আমার, গলা শুকিয়ে আসছিল। কি বলবো, কি বলা উচিত আমার? চোখ বন্ধ করলেই কর্ণাটের বালকগুলোর হাসি মুখ ভেসে উঠছে তাদের রক্তস্রাবী লাশগুলো। ওরা আর কোনো দিন যুদ্ধ খেলবে না, আর কোনো দিন বলবে না কর্ণাটের জিত, কাঞ্চির হার। কি হলো বিদূষক, বললে না তোমার কি চাই? চাও, যা চাইবা তাই চেয়ে নাও। এই মুহূর্তে ভীষণ তৃপ্ত আমি মহারাজের দিকে তাকালাম, বললাম, যা চাই তাই দেবেন মহারাজ? মহারাজ মুচকি হেসে বললেন, এই কথা কেন? তোমার কি বিশ্বাস হচ্ছে না? বলো কি চাও বলো। আমি বললাম, বিদায়। ঠিক বুঝতে পারলেন না মহারাজ, জিজ্ঞেস করলেন, কে চাও? আমি আবার বললাম, বিদায় চাই মহারাজ। বিস্মিত হলেন মহারাজ। কোথা থেকে বিদায়? এই রাজ্য থেকে, এই দেশ থেকে, এই পরিবেশ থেকে? মহারাজের বিস্ময়ের ঘোর এখনো কাটেনি। বললেন, কিন্তু কেন? রাজ্য জুড়ে এখনো 7 দিন ধরে উৎসব চলবে, আমার বিজয় উৎসব, আর এখন তুমি রাজ্য ত্যাগ করে চলে যাবে? আমার যে উপায় নেই মহারাজ, উৎসবের সুর আমার কানে ঢুকবে না। আমার শ্রবণ পথ এখনো কর্ণাটের আর্তনাদে ভারী হয়ে আছে। উৎসবের জৌলুস আমার চোখে পড়বে না। বালক শিশুদের মৃত্যু বিছিল আমার দৃষ্টিপথকে বাষ্পরুদ্ধ করে রেখেছে। পারবো না মহারাজ, পারবো না। মহারাজের মুখমণ্ডল থেকে এবার বিস্ময় মুছে যাবার পালা। ফিরে আসছে ক্রোধ আর জিঘাংসার আগুন। তুমি জানো তুমি কি বলছো? তুমি কি জানো তোমার এই বক্তব্য রাজদ্রোহিতার সমতুল্য? কিসের এত অহংকার তোমার? মন্ত্রী উপহার নিতে পারলো, সেনাপতি নিতে পারলো, আর তুমি সামান্য ভাঁড় হয়ে নিতে পারছো না? আমি হাত জোড় করে বললাম, ছি মহারাজ, ছি, এমন কথা বলবেন না। আমি নিতান্তই তুচ্ছ। মন্ত্রীমশাই বিদ্বান,
রাজকার্যে আপনার উপযুক্ত পরামর্শ দেন। সেনাপতি মশাই মারতে পারেন, কাটতে পারেন, ধরতেও পারেন, কিন্তু আমি তো সব কিছুই পারি না। বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি, হাসাতে পারি। আমার ভয় হচ্ছে মহারাজ, এরপর হয়তো এই সামান্য ক্ষমতাটুকু আমার চলে যাবে। দোহাই মহারাজ, আমার হাসিটুকু অন্তত আমার কাছ থেকে কেড়ে নেবেন না। মহারাজ বললেন, ওই শোনো বিদূষক, উৎসব শুরু হয়ে গেছে, মাঙ্গলিক শঙ্খনাদ শোনা যাচ্ছে। এই শুভ মুহূর্তে আমি কোনো বয়সের হত্যা চাইছি না। আমি আজকের দিনটা তোমাকে সময় দিলাম, ভাবো, খুব ভালো করে ভাবো। কাল আবার আমি তোমাকে পুরস্কার দিতে চাইব। যদি কালকেও প্রত্যাখ্যান করো তাহলে নিশ্চিতভাবেই তোমার স্থান হবে কারাগারের অন্ধকূপে। যাও 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 যাও। গেলাম কারাগারে নয়, পরদিন পর্যন্ত অপেক্ষা করিনি আমি। সেই রাতেই কাঞ্চি রাজ্য থেকে গোপনে পালালাম। ছেলে, বৃদ্ধ, শিশু সবাই নাচছে উৎসবের আনন্দে। সেই আনন্দের ঢেউকে পিছনে ফেলে, খুশির আলোকে পিছনে ফেলে অন্ধকারে পথ হাঁটতে লাগলাম সারা রাত। হাঁটতে হাঁটতে রাত শেষ হয়ে এলো। ধ্রুবতারার উজ্জ্বলতা ফিকে হয়ে গেল। শুকতারা উঁকি ঝুঁকি মারতে লাগলো। বালি হাঁসের দল সার বেঁধে নদীর দিকে উঠতে শুরু করলো। আর আমিও পৌঁছলাম এক নতুন রাজ্যে। সেই রাজ্যের নাম সূর্যনগর। মনে হলো যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। এবার নিশ্চয়ই সূর্যের মতো আলোকিত এই নগরীতে নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারবো। এখানে নিশ্চয়ই বালক আর শিশুর রক্তে হোলি খেলা হয় না। রাজপ্রাসাদের নামটিও অদ্ভুত, সূর্যগড়। মহারাজার নাম সূর্যকুমার, রানীমা সবিতা ও রাজপুত্র অংশুমান। প্রত্যেকেই সূর্যের নামে নামাঙ্কিত। রাজপ্রাসাদের অদূরেই বিরাট মন্দির, সূর্যদেবের নামে উৎসর্গীকৃত। মহা ধুমধাম সহকারে সূর্যদেবের পূজা হয়। নৈবেদ্য নিবেদন করেন স্বয়ং সূর্যকুমার। কাঁসর ঘণ্টার শব্দ আর ধূপধুনোর গন্ধে মন্দির প্রাঙ্গণ আলোড়িত। অজস্র ভক্ত হাত জোড় করে দাঁড়িয়ে। সন্ধ্যারতি শেষ হলো। অপেক্ষমান ভক্তরা হর্ষধ্বনি করে, জয় ভগবান সূর্যনারায়ণের জয়, জয় মহারাজ সূর্যকুমারের জয়। কিছুক্ষণ পরে মহারানী ও রাজপুত্রকে নিয়ে মহারাজ বেরিয়ে এলেন। প্রজাবিন্দ্রের উদ্দেশ্যে হাত নাড়লেন, উঠে বসলেন রাজরথে। কিন্তু কি আশ্চর্য, মহারাজ চলে যাওয়ার পরই ভক্তবৃন্দের মধ্যে হঠাৎ যেন হুড়োহুড়ি পড়ে গেল। কোনো রকমে প্রসাদ সংগ্রহ করে প্রত্যেকেই যেন মন্দির প্রাঙ্গণ ত্যাগ করে যেতে প্রস্তুত। তবে কি মন্দিরে অবস্থিত সূর্যদেব নন? মহারাজ সূর্যকুমারের উপস্থিতি কি প্রজাবিন্দ্রের একমাত্র আকর্ষণ? না না না, ভুল ভাঙল অচিরেই। মন্দিরের পুরোহিত প্রসাদ বিতরণ শেষ করে বিগ্রহের শয়নের ব্যবস্থা করে মন্দিরের অন্যান্য কর্তব্য সমাপন করে যখন বাইরে এসে মূল ফটক বন্ধ করতে যাচ্ছেন, তখন আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠলেন। আমি তখনও মুগ্ধ হয়ে মন্দির গাত্রে খোদিত অপূর্ব কারুকার্য দেখছি। পুরোহিত এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি এখনো এখানে দাঁড়িয়ে? আমি জানালাম যে আমি মন্দিরের শোভা দেখছি। উনি সন্ধানী দৃষ্টিতে কয়েক পলক আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, বিদেশি নিশ্চয়ই। আমি সম্মতিসূচক মাথা নাড়তেই বললেন, তাই বলো, ঠিক বুঝেছি আমি। বিদেশি বলেই জানো না সূর্যনগরে সূর্যাস্তের পর কোনো নাগরিকের আর বাইরে থাকবার হুকুম নেই। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই প্রত্যেককে স্বগৃহে প্রত্যাবর্তন করতেই হবে। এবার বিস্মিত হওয়ার পালা আমার। কেন ঠাকুরমশাই, এমন অদ্ভুত নিয়ম কেন? পুরোহিত দ্রুত হাতে তালা লাগাতে লাগাতে বললেন, কেন আবার? এই রাজ্যের নাম সূর্যনগর, তাই। এখানকার রাজার নাম সূর্যকুমার, তাই। এখানকার জীবন শুরু হয় সূর্যকে ঘিরে। সূর্যালোকের প্রাখর্যই এই রাজ্যের জীবনী শক্তি। রাত্রির অন্ধকারের কোনো ঠাঁই নেই এখানে। সে কি, পূর্ণিমার চাঁদ দেখে না কেউ? না। গলানোর উপর মতো জ্যোৎস্না? কেউ না। কালো চাঁদোয়ার বুকে হলুদ চুমকি বসানো নক্ষত্রের শোভা। পুরোহিত মশাই যেন শিউরে উঠলেন। কার ঘাড়ে কটা মাথা? জিজ্ঞেস করলাম, কেউ যদি রাত্রে বেরোয়? কেউ যদি রাজাদেশ লঙ্ঘন করে?
নির্বাসন অথবা মৃত্যু, এর অন্যথা নেই। চমকে গেলাম আমি। কি আশ্চর্য মিল! কাঞ্চিরাজ্য আর সূর্যনগর, মহারাজ বীরেন্দ্র প্রতাপ আর সূর্যকুমার, কি অদ্ভুত সাদৃশ্য! দুই রাজ্য, দুই রাজা, অথচ এক। আমিত্বের কি প্রবল আস্ফালন! হা ঈশ্বর, কি অনিবার্য সমাপতন! কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো? পুরোহিতের কথায় সম্বিত ফেরে আমার। তাই তো, কিন্তু যাব কোথায়? শুনে পুরোহিত মশাই কয়েক মুহূর্ত ভেবে বললেন, এখানে অনেক ধর্মশালা আছে, সেখানে স্বল্প মূল্যে বিদেশি পথিকদের আহার বাসস্থানের বন্দোবস্ত আছে। যাও, দেরি করো না, যাও। সন্ধ্যার অন্ধকার গাঢ় হয়ে আসার আগেই কোনো ধর্মশালায় প্রবেশ করো। আমিও প্রস্থান করি। দেরি হয়ে গেলে আবার রাজপেয়াদা আমাকেও ছাড় দেবে না। চলে গেলেন পুরোহিত মশাই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাকালাম আকাশের দিকে। গোল থালার মতো চতুর্দশীর চাঁদ উঠেছে পূর্ব দিকে। সূর্যনারায়ণের মন্দির প্রাঙ্গণ ধুয়ে যাচ্ছে দুধ ঢালা জ্যোৎস্নায়। এক অপার্থিব সৌন্দর্য এই রাজ্যে কেউ দেখতে পায় না। আচ্ছা আচ্ছা, সূর্যনগরের মতো যদি চন্দ্রনগর বলে কোনো রাজ্য থাকতো, সেখানকার মহারাজের নাম যদি হতো চন্দ্রকুমার, তাহলে কি সেখানকার প্রজারা দিনের বেলায় বেরোতে পারতো না? কোনোদিন সূর্যের আলো দেখতো না? বর্ণালীর বিচ্ছুরণে মুগ্ধ হতো না? এসব সাত পাঁচ ভাবছি আর ধর্মশালার দিকে দ্রুত হাঁটছি। হঠাৎই মেয়েলি কণ্ঠ, খুব চেনা একটা গানের কলি ভেসে এলো। সবাই গেছে বনে আজ জ্যোৎস্না রাতে, সবাই গেছে। চমকে উঠলাম আমি। কে গায় এই গান? জ্যোৎস্নার বন্দনার এই অপরূপ গানটি কে গাইছে? সে কি অন্তঃপুরবাসিনী অথবা অভিসারিকা? সামনের রাস্তার বাঁকটা ঘুরতেই দেখলাম তাকে। অভিসারিকাই বটে। ছায়া ঘন এক বটবৃক্ষের নিচে তার প্রেমিককে গান শোনাচ্ছে। অবাক হয়ে ভাবলাম, এরা কি তবে আমার মতোই বিদেশি? এই রাজ্যের রাজাদেশ জানে না, অথবা এদেশীয়, কিন্তু প্রণয়ের দুর্বার আকর্ষণে বেপরোয়া। অদম্য কৌতূহলেই গিয়ে দাঁড়ালাম তাদের সামনে। যাব না গো, যাব না যে রইন পড়ে। ভূত দেখার মতো তারা প্রথমে চমকে উঠল। বোধহয় ভাবল রাজার প্রহরী। ভুল অবশ্য তারপরেই ভাঙল। জিজ্ঞেস করলাম, কেন এত বড় ঝুঁকি কেন? যুবকটি বলল, তাদের প্রণয়ের পথে বাধা তাদের পরিবার। দিনের বেলা দেখা সাক্ষাৎ করা সম্ভব নয়, তাই রাত্রির অন্ধকারে সকলের দৃষ্টি এড়িয়ে এই গোপন অভিসার। গোবিন্দ দাসের রাধিকার কথা মনে পড়ল। গা গরিবারি ঢারিকারি পিছলা চলত হি অঙ্গুলি চাপি মাধব তু অভিসারক লাগি। যুবকটি আমার হাত চেপে বলল, বলবেন না, দয়া করে এই কথা কাউকে বলবেন না। আমি ওকে ছাড়া বাঁচব না। আমি বললাম, কিন্তু এভাবে কতদিন বাড়ির লোক আর রাজপ্রহরীদের চোখে ধুলে দেওয়া সম্ভব? বাঁশির মতো গলায় মেয়েটি বলল, চলে যাব আমরা। এই সূর্যনগর ছেড়ে অনেক দূরে চলে যাব। জ্যোৎস্নার হাসিকে যে রাজা মূল্য দেয় না, সেই রাজার দেশ ছেড়ে চলে যাব। মনে মনে বললাম, তোমাদের মিলন অক্ষয় হোক। মুখে বললাম, সাবধানে থেকো। রাত্রের বাসস্থান খুঁজে নিলাম এক পান্থশালায়, কিন্তু শেষ রক্ষা হলো না। পরদিন সকালেই রাজপেয়াদা এসে আমাকে ধরে নিয়ে গেল রাজার কাছে। তার কাছেই শুনলাম আরও মর্মান্তিক এক সংবাদ। গত রাত্রে দেখা সেই ছেলে মেয়ে দুটিও প্রহরীর হাতে ধরা পড়েছে। ছেলেটিকে দেওয়া হয়েছে আজীবন কারাবাস এবং মেয়েটির বরাদ্দ নির্বাসন। রাজ সমীপে উপস্থিত হলে মহারাজ সূর্যকুমার তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে দেখে বললেন, তুমি গতকাল এই রাজ্যের নিয়ম ভঙ্গ করেছ। তুমি জানতে না রাত্রে এদেশে বাইরে বেরোনো নিষেধ? বিনীতভাবে জানালাম, আমি বিদেশি মহারাজ, সদ্য সূর্যনগরে পদার্পণ করেছি। সূর্যকুমার এক মুহূর্ত ভেবে বললেন, উত্তম,
বিদেশিদের প্রথম অপরাধ আমি ক্ষমা করে থাকি, কিন্তু স্মরণে রেখো, এই অন্যায় দ্বিতীয়বার করলে কিন্তু ক্ষমা নেই। যাও, তুমি এখন আসতে পারো। চলে যেতে গিয়েও থমকে দাঁড়ালাম। মহারাজ ভ্রু কোঁচকালেন। আবার কি হলো? একটা নিবেদন ছিল মহারাজ। কি নিবেদন? কাল রাত্রে ধৃত প্রেমিক যুগলকে আপনি দণ্ড প্রদান করেছেন। আমার বিনীত অনুরোধ, আপনি ওদের ক্ষমা করে দিন। অসম্ভব, অসম্ভব! ওরা এর পূর্বেও প্রহরীদের হাতে ধরা পড়েছে, একাধিকবার সতর্কিত হয়েছে, অতএব ক্ষমার প্রশ্নই ওঠে না। ওরা চুরি, ছিনতাই, প্রতারণা, খুন, রাহাজানি ইত্যাদি কোনো অপরাধ করেনি মহারাজ। প্রয়োজন নেই। সূর্যকুমারের মুখমণ্ডল কঠিন হতে থাকে। জ্যোৎস্নালোকে তারা মিলিত হয়েছিল, কিন্তু জ্যোৎস্না আর প্রেম যে সমার্থক মহারাজ। সেটা অন্য রাজ্যে হতে পারে, কিন্তু সূর্যনগরে জ্যোৎস্না আর রাজদণ্ড সমার্থক। আমিত্বের এই সর্বগ্রাসী প্রচার কেন মহারাজ? এই যে অর্থহীন। স্তব্ধ হও বিদেশি! মহারাজ হুঙ্কার দিয়ে ওঠেন। অনেকক্ষণ তোমার বাচালতা সহ্য করেছি, আর একটি বাক্যও যদি উচ্চারণ করো তাহলে তোমার মৃত্যুদণ্ড নিশ্চিত। আমি দ্বিতীয়বার ভয় পেলাম, তাই আবার পালালাম। কারাগারের অন্ধকূপকে এড়াবার জন্য আমি আবার রাতের অন্ধকারে পালালাম। অন্ধকারের মধ্যে পথ হাঁটতে হাঁটতে শুধু ভাবছিলাম, আরও একবার হেরে যেতে হলো। হেরে যেতে হলো রাজকীয় দম্ভের কাছে, হেরে যেতে হলো রাজদণ্ডের আস্ফালনের কাছে। আসলে হেরে গেলাম এক তীব্র ভয়, আতঙ্কের কাছে। কারাগারের অন্ধকারে পচে মরার ভয়, অথবা মৃত্যুদণ্ডের ভয়। সূর্যনগরের সীমানা যখন প্রায় অতিক্রম করে ফেলেছি, জ্যোৎস্না ঢালা চাঁদটা যখন কিছুতেই আমার সঙ্গ ছাড়ছে না, স্রোতস্বিনী বেত্রবতীর জল যখন গলানো রূপোর মতো চকচক করছে, তখনই ভেসে এলো একটা গান। জলের লাগলো জোয়ার, দুঃখের পারাবারে। চমকে উঠলাম। এ গলা তো চেনা, কালকের সেই মেয়েটি যার নির্বাসন হয়েছে। আর একটু এগোতেই দেখলাম তাকে। বেত্রবতীর তীরস্থ একটি বৃহৎ উপলখণ্ডের উপরে বসে গাইছে। নদীতটের এলোমেলো হাওয়ায় তার মাথার চুল উড়ছে। আলো আঁধারের প্রেক্ষাপটে মেয়েটি যেন এক অপার্থিব ছবি হয়ে আছে। তাকে ডাকতে পারলাম না, তার সামনে গিয়ে দাঁড়াতেও সাহস পেলাম না। ভয়, অত্যন্ত শুধু ভয়টাকে জড়িয়ে আমি হাঁটতে লাগলাম। অনেক অনেক দূর পর্যন্ত তার গানের সুর আমাকে তাড়া করে বেড়ালো। জলের লাগলো জোয়ার। তারপর কতদিন, কত রাত কাটলো। সূর্য উঠল, অস্ত গেল। অবশেষে একটি সুন্দর জনপদ আমার নজরে এলো। আমি যখন সেখানে পৌঁছলাম তখন রাতের অন্ধকার ঘন হয়ে এসেছে। রাজপথে মশালের আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে দেখে আশ্বস্ত হলাম। এখানে অন্তত সন্ধ্যার পরেও লোকজন রাস্তায় নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারে। সম্ভ্রান্ত বংশীয় একজনকে ডেকে জিজ্ঞেস করলাম, মশাই, এই রাজ্যের নাম কি? ভদ্রলোক আমার দিকে তাকিয়ে হাসলেন, নমস্কার করলেন, কিন্তু কোনো উত্তর না দিয়ে চলে এলেন। কী ব্যাপার? ভদ্রলোক কি আমার প্রশ্নটা শুনতে পাননি? হবেও বা। দ্বিতীয় আরেকজনকে ডেকে জিজ্ঞেস করলাম, ও মা, সেও দেখি কোনো উত্তর না দিয়েই চলে গেল। চাপ বাবা, উত্তর দেয় না কেন? বোবা না কালা? অভদ্রও তো বলা যাবে না, কারণ হাত জোড় করে নমস্কার করছে। এ কি বিটকেল রসিকতা! হাঁটতে হাঁটতে একটা মণিহারি দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। দোকানদারকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বলুন তো মশাই, এখানে কেউ প্রশ্নের উত্তর দেয় না কেন? সবাই কি বোবা, কালা? দোকানদার কিছুক্ষণ মাথা নিচু করে রইল। তারপর একটা সাদা কাগজে কিছু লিখে সেটা আমার দিকে এগিয়ে দিল। কাগজে কি লেখা ছিল জানেন? লেখা ছিল, এ রাজ্যে কেউ কথা বলে না, প্রকাশ্যে কথা বলা রাজার নিষেধ।
আবার আবার রাজার আদেশ নিষেধ। এই বিশাল পৃথিবীতে কি একটাও রাজ্য নেই যেখানে রাজার আদেশ চলে না? একটা ক্ষুদ্র জনপদও কি নেই যেখানকার অধিবাসীদের উদয়াস্ত রাজার নিষেধের ভয়ে ত্রস্ত থাকতে হয় না? দোকানদারটিকে জিজ্ঞেস করলাম, কেন এই আদেশ জানা আছে আপনার? মাথা নাড়ল লোকটা। সত্যিই তো, ওর জানার কথাও নয়। এই রাজ্যে তাহলে কি কেউ গান গায় না? পাঠশালায় গুরুমশাই ছাত্রদের পড়ান না? দোকানদার আবার লিখল, রাজসভার কিছু নির্দিষ্ট গায়ক আছে যারা গান গাওয়ার সুযোগ পায়। পাঠশালায় গুরুমশাই অবশ্যই পাঠদান করতে পারেন, কিন্তু রাজপ্রহরীদের উপস্থিতি একান্তই আবশ্যক। জিজ্ঞেস করলাম, কেন? তাদের ছাত্রাবস্থা কি কাটেনি? এবারে দেখি লেখা আছে কাগজে, মহারাজের শিক্ষা দপ্তরের নির্দিষ্ট কয়েকটি পুঁথি আছে, শিক্ষাক্রম আছে। প্রহরীরা লক্ষ্য রাখে গুরুমশাই সেই শিক্ষাবিধি লঙ্ঘন করে অন্য কিছু শিক্ষা দিচ্ছেন কিনা। জাতীয় শিক্ষানীতি লঙ্ঘন করলেই সঙ্গে সঙ্গে গ্রেপ্তার ও হাজতবাস। বেশ কিছুদিন পর এই জাতীয় শিক্ষানীতির এক টুকরো নিদর্শন লাভ করে আঁতকে উঠেছিলাম। সরস্বতী বন্দনা নয়, শিক্ষার সূচনা ঘটে রাজবন্দনার মাধ্যমে। রাজা পিতা, রাজা মাতা, রাজা ভগবান, রাজা গুরু, রাজা ত্রাতা, গাও জয়গান। এক মনে যে প্রজা পূজে রাজপদ, তুষ্ট রাজা তার প্রতি থাকে না বিপদ। ধন্য রাজা ধন্য তুমি, দয়া মায়ায় ভরা, রাজ আলোকেই দেখব মোরা, বিধাতারেই ধরা। সেই রাজ্য থেকে বিদায় নেওয়ার আগে রাজসভার সভাপণ্ডিতকে একবার একান্তে জিজ্ঞেস করেছিলাম, রাজবন্দনা কি আপনার রচনা? সভাপণ্ডিত সম্মতিসূচক মাথা নাড়তেই আমি বলেছিলাম, যা লিখেছেন তা বিশ্বাস করেন? সভাপণ্ডিত মৃদু হেসেছিলেন, ফিসফিস করে বলেছিলেন, পাগল! তাহলে এই মিথ্যা স্তব লিখলেন কেন? শুধুই পারিতোষিকের লোভে? চারিদিকে একবার সতর্ক দৃষ্টি বলিয়ে সভাপণ্ডিত বললেন, নইলে মাথাটা আর আস্ত থাকতো না। কিন্তু কেন পণ্ডিত মশাই? কারোর কথা বলার অধিকার নেই কেন? স্মিত হেসে ইশারায় আমাকে মৌন থাকতে বলে একটি চিরকুটে কয়েক ছত্র লিখে দেন। সত্যি কথা বললে কি আর প্রাণটা দেহে থাকতো, জল্লাদের খাঁড়া কবি ঘাড়ের উপর নামতো। প্রজার মুখে থাকলে ভাষা চুপ করে কি থাকবে, কোন বেফাসে মুখ ফুটে ঠিক রাজার নিন্দে সারবে। মুখে কুলুপ বোবা সবাই মুখর হলেই সাজা, প্রতিবাদী ভুললে ভাষা তুষ্ট হবেন রাজা। প্রথম দিনের রাজসভার অভিজ্ঞতার কথাই বা ভুলি কি করে? মহারাজার জন্মদিন উপলক্ষে রাজসভায় আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দেশের যত জ্ঞানীগুণী ব্যক্তি আছেন যারা স্বনাম খ্যাত, প্রত্যেকেই রাজামশাইয়ের কাছ থেকে অমূল্য সব উপহার পেলেন। তবে সবাই যে পুরস্কার পেলেন তা নয়। একজন প্রতিশ্রুতিমান কবি ও গায়কের কপালে জুটল তিরস্কার। পরে নিভৃতে সভাপণ্ডিতকে যখন এর কারণ জিজ্ঞেস করেছিলাম, তখন বলেছিলেন, ওরা যে পরিবর্তনপন্থী। সেটা কি অপরাধ? ভীষণ। আরে ওরা বর্তমান মহারাজের অপসারণ চায়। ওরা নিজেদের লেখা গান ও কবিতার মাধ্যমে বিরুদ্ধ জনমত গড়ে তুলতে চায়। এই মহারাজ দীর্ঘদিন জগদ্দল পাথরের মতো এই দেশ শাসন করে আসছেন, কিন্তু ইতিহাস তো বলে সাম্রাজ্যের হাত বদল অবশ্যম্ভাবী। ইতিহাস শুধু বদলের কথাটাই বলে না, বদলার কথাও বলে। এরা কি তাদের গানে কবিতায় সেই কথাই বলছে? আপনি শুনেছেন সেই কবিতা গান? আমি মাথা নাড়লাম, না। ওরা গাইছে, মাটি আমার, ফসল আমার, আমার নীল আকাশ, গাছ গাছালি, পাখ পাখালি, ভোরেরই বাতাস, এদের সাথে মিশে থাকে আমারি শ্বাস। মাটি আমি তো অবাক। এ তো একান্তভাবেই ব্যক্তিসত্তার গান। প্রকৃতির সঙ্গে তার নারীর টানের কথা রয়েছে গানে। এর মধ্যে কোনো রাজবিরোধী কথা বা পরিবর্তনের কথা তো নেই।
রাজপণ্ডিত চোখ কপালে তুললেন। নেই মানে? আপনি কি কিছুই বুঝতে পারছেন না? আমি সত্যি বুঝতে পারছিলাম না। আমার বিহ্বল অবস্থা দেখে রাজপণ্ডিত মুচকি হেসে ব্যাখ্যা করে দিলেন। আরে মাটি, ফসল, নীলাকাশ, গাছপালা, পাখি টাকি, এমনকি ভোরের বাতাসটুকু অবধি পরিবর্তনপন্থী কবি গায়কের দল নিজেদের বলে দাবি করছে। এটা অপরাধ নয়? সবই যদি ওদের হবে তাহলে রাজা মশাইয়ের জন্য আর পড়ে থাকলোটা কি? স্তম্ভিত হলাম। সত্যি তো, এভাবে তো ভেবে দেখিনি। কিছুক্ষণ মৌন থেকে রাজপণ্ডিত বলেছিলেন, আমি অনুমান করতে পারি আপনি এই মুহূর্তে কি ভাবছেন। পারেন? বোধ হয় পারি। আপনি ভাবছেন রাজতন্ত্রের এই সর্বগ্রাসী আগ্রাসন থেকে কি মুক্তি নেই? ঠিক তাই। এমন কোনো জনপদ বা দেশ কি আছে যেখানে রাজতন্ত্র নয় প্রজাতন্ত্র বিরাজ করে, যেখানে প্রজারা নিজেদের কথা নিজেরা বলতে পারে? আছে আপনার জানা তেমন কোনো দেশ? উনি কিছুক্ষণ ভেবে বললেন, সম্ভবত আছে। এখান থেকে বহু যোজন দূরে সমুদ্রের ধারে একটা দেশ আছে শুনেছি। আমাদের দেশের গুপ্তচররা খবর এনেছিল সেখানকার প্রজারা নাকি মহারাজের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিদ্রোহ ঘোষণা করে রাজপ্রাসাদ দখল করেছে। রাজা, রানী, মন্ত্রী, সেনাপতি সহ সবাইকে বন্দি করেছে। সে কি? হে যে উলট পুরাণ! রাজশক্তি কি কখনো পরাজিত হতে পারে? পারে, পারে, আর পারে বলেই তো আমাদের মহারাজা এত সতর্ক, এত আগ্রাসী। কিন্তু মহারাজ ভুলে যাচ্ছেন এভাবে অনিবার্যতাকে প্রতিরোধ করা যায় না। পতঙ্গের ডানায় মাখা ফুলের রেণু কত দূরে উড়ে গিয়ে পরাগ সঞ্চার ঘটায়। অর্থাৎ বিদ্রোহের বার্তাও বাতাসে ভাসতে ভাসতে এই রাজ্যে পৌঁছবে বলছেন। পৌঁছনোই তো উচিত। মানবতার এত বড় জয় কি শুধু একটা রাজ্যেই সীমাবদ্ধ থাকবে? আমি তখন উত্তেজনায় ফুটছি। অসম্ভবকে সম্ভব করে তোলার সেই স্বর্গরাজ্যে আমাকে পৌঁছতেই হবে। যত দূরে হোক, যত দুর্গমই হোক, আমাকে সেখানে পৌঁছতেই হবে। জানা অজানা কত লোককে জিজ্ঞেস করে, কখনো পথ ভুল করে, কখনো বা পথ খুঁজে খুঁজে পাড়ি জমালাম সেই স্বপ্নপুরীর দিকে। আমার গোটা শরীর জুড়ে কলরব উঠছে, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে। Oh, deep in my heart, we do believe we shall overcome someday. অবশেষে পৌঁছলাম সেই রাজ্যে। রাজ্যের প্রবেশপথে বিশাল এক বিজয় তোরণ নির্মাণ করা হয়েছে। তাতে বড় বড় হরফে লেখা রয়েছে, রাজতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের এই জয় দীর্ঘজীবী হোক। গণতান্ত্রিক এই রাজ্য সম্পূর্ণভাবে জনগণের। এই রাজ্য জনগণের দ্বারা এবং জনগণের জন্য পরিচালিত। এই রাজ্য সাম্য, মৈত্রী ও স্বাধীনতার জন্য লড়াই করবে। লং লিভ লিবার্টি, লং লিভ লিবার্টি, ইকুইটি, ফ্রেটার্নিটি, ফ্রেটার্নিটি। কতক্ষণ ধরে যে সেই তরুণের দিকে তাকিয়েছিলাম ঠিক নেই। আমার এতদিনের সমস্ত আশঙ্কা, ক্লান্তি, শ্রান্তির বুঝি অবসান ঘটল। সেই কাঞ্চি রাজ্য থেকে সূর্যনগর, সেখান থেকে আর এক রাজ্য, আতঙ্ক আর গ্লানির কালিতে মাখামাখি সেই দিনগুলো। কখন যে আমার দু চোখ বেয়ে জল পড়তে শুরু করেছে আমি নিজেই জানি না। তাজমহলের নগ্ন শুভ্রতায় যে লিপি উৎকীর্ণ আছে আমি তাই মনে মনে আওড়াতে লাগলাম, আমি নাস্তে, আমি নাস্তে, আমি নাস্তে। পৃথিবীর বুকে যদি কোথাও স্বর্গ থেকে থাকে তাহলে তা এইখানেই, তা এইখানেই, তা এইখানেই। কি ভাবছেন, সত্যি সেই গণতান্ত্রিক রাজ্য স্বর্গ হয়ে দেখা দিল কিনা? স্বর্গ খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর। আমিও তো স্বর্গ খুঁজে খুঁজেই গেলাম। সেই গণতান্ত্রিক রাজ্যে তখন একটা বড় উৎসব চলছিল। কিসের উৎসব জানেন? হত্যার উৎসব, হত্যা। রাজা, রানী অথবা রাজপরিবারের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের প্রত্যেককে বন্দি করে নির্বিচারে হত্যা লীলা। প্রতিদিন 20 জন করে রাজপরিবার বা তার স্নেহধন্য ব্যক্তিদের উন্মুক্ত ময়দানে প্রকাশ্যে হত্যা করা হয়। সাক্ষী থাকে জনসাধারণ।
জল্লাদের তরবারির আঘাতে এক একজনের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ভুলুণ্ঠিত হয়ে পড়ছে, আর অপেক্ষমান জনতা উল্লাসে চিৎকার করে উঠছে, জয় গণতন্ত্রের জয়। তারা গুনতে থাকে 6, 7, 8, 9, 10, 11। ক্রমশ রাজ পরিবার নিঃশেষিত হয়ে গেল। ফুরিয়ে গেল মন্ত্রী, সেনাপতি, পাত্র, মিত্র, অমাত্যদের পরিবার। কিন্তু গরিব গুর্ব মানুষের রক্ত তৃষ্ণা মেটে না। রক্ত চাই, আরো আরো রক্ত চাই। প্রতিদিন বিনা খরচে বিনোদনের এত বড় সুযোগ জনগণ ছাড়বে কেন? তাই খোঁজ পড়ল রাজ্যের অভিজাত পরিবারগুলোর। তারা কেউ অত্যাচারী ছিলেন না। তাদের মধ্যে অনেকেরই সঙ্গে রাজপরিবারের ক্ষীণতম সম্পর্ক ছিল না। তবু বলিদানের সংখ্যা পূর্ণ করতে প্রতিদিন তাদের এগিয়ে আসতে হলো। সাম্য, মৈত্রী, স্বাধীনতাকামী জনগণের রক্তস্পৃহা দেখে শিউরে উঠলাম। তবে কি রাজতন্ত্র আর গণতন্ত্রের মধ্যে কোনো তফাৎ নেই? তফাৎ নেই রাজা প্রজার মধ্যে? নাকি রাষ্ট্র ক্ষমতা যার করায়ত্ত, রক্ত ঝরানোর অধিকারটাও একান্তভাবে তারই? স্তূপীকৃত কাটা মুন্ডু দেখে যারা নাচছিল তাদেরই একজনকে জিজ্ঞেস করলাম, এই উন্মত্ত প্রতিশোধের কোনো প্রয়োজন ছিল? চোখে মুখে রক্ত লেগে থাকা লোকটি চোয়াল শক্ত করে বলেছিল, আপনি বিদেশি তাই জানেন না। এই রাজপরিবার এতদিন ধরে কি অকথ্য অত্যাচার চালিয়েছে মানুষের উপর। রাজার পেয়াদারা গরিব প্রজাদের বাড়ির মেয়েদের তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালিয়েছে। দুর্ভিক্ষের যন্ত্রণায় মানুষ যখন রাজদরবারে খাজনা মুকুব করার কথা বলতে এসেছে, তখন তাদের কপালে জুটেছে চাবুকের আঘাত। মহারানী যখন শুনেছেন রাজ্যবাসীর পেটে ক্ষুধার ভাত জুটছে না, তখন তিনি ব্যঙ্গ করে বলেছেন, ভাত পাচ্ছে না খেতে, তাহলে পোলাও খাক। কি অসহ্য অপমান ভাবতে পারেন? বহুদিন ধরে রাজ্যবাসী মুখ বুজে সহ্য করেছে। তারপর যেদিন সব সহ্যের বাঁধ ভেঙে গেছে, সেদিন সিংহাসন থেকে রাজাকে টেনে নামানো হয়েছে, ক্ষমতার হাত বদল হয়েছে। কিন্তু রাজনৈতিক ক্ষমতা বদলের জন্য যে লড়াই, তা যে আজ বদলার নেশায় পর্যবসিত হয়েছে। লোকটি উদ্ধতভাবে বলে, তাতে কি? এতদিন ওরা আমাদেরকে মেরেছে, এখন আমাদের হাতে ক্ষমতা, এবার আমরা ওদের মারব। আপনি বহিরাগত, আমাদের দেশের ওরা আমরার সমীকরণটা আপনি ঠিক বুঝবেন না। কিন্তু ওদের সঙ্গে আপনাদের তফাৎ কি রইল? তফাৎ নেই তো, কিচ্ছু তফাৎ নেই। এতদিন ওরা রক্ত চুষেছে, এখন আমরা চুষব। এতদিন মহারাজের চোখ দিয়ে আমরা পৃথিবীটাকে দেখতে বাধ্য হয়েছি, এখন আমরা যেমন দেখাবো সবাইকে তেমনি দেখতে হবে। প্রতিশোধ, প্রতিশোধ। তাই তো, অ্যান আই ফর অ্যান আই, আ টুথ ফর আ টুথ। বললাম, কিন্তু সত্য, মানবিকতা? গুরু ঠাকুরের মতো কথা বলবেন না তো, গুরু ঠাকুরের মতো কথা বলবেন না। লোকটি খিঁচিয়ে উঠল, সত্য মানবিকতাকে আমরা চিলেকোঠার ঘরে তুলে রাখবো। ফিস ফিস করে বললাম, এত মৃত্যু দেখতে ভালো লাগে? এত রক্ত ঘাঁটতে ভালো লাগে? চকচক করে উঠল লোকটির মুখ। ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আরে রাজরক্ত ঘাঁটতে ভীষণ ভালো লাগে। ওই দেখুন অপেক্ষমান জনতা রক্তের নেশায় কেমন বুঁদ হয়ে আছে, আরো আরো শিরশ্ছেদের অপেক্ষায় চিৎকার করছে ওরা। কিন্তু এরপর যেদিন অভিজাত সম্প্রদায়ও নির্মূল হয়ে যাবে, সেদিন বলি জুটবে কোত্থেকে? এদের অফুরন্ত রক্ত তৃষ্ণাই বা মিটবে কিসে? সেদিন শুরু হবে মুষল পর্ব। সেদিন আর আত্মপর থাকবে না, রক্ত ঝরানোই হবে মূল লক্ষ্য। কাহিনী প্রায় সমাপ্তির মুখে। পরদিন খুব সকালে সেই গণতান্ত্রিক দেশ ত্যাগ করলাম। নগরের উপান্তে যখন এসে দাঁড়ালাম, ভোরের প্রথম অরুণ ছটা তখন এসে পড়েছে সেই বিশাল তোরণদ্বারে। আমার চোখে পড়ল সাম্য, মৈত্রী, স্বাধীনতা। কি নির্লজ্জ রসিকতা, কি নির্মম সত্য। একটা ভারী নিঃশ্বাস পড়ল। কি দেখব বলে এসেছিলাম, আর মনে হলো আমার মতো স্বপ্নভঙ্গের যন্ত্রণাতেই বোধহয় সেই কবি বলেছিলেন, I heard 1,000 blended notes while in a grove I sat reclined. In that sweet mode when pleasant thought brings sad thoughts to the mind. To her fair works did nature link the human soul that through me ran, and match it grieved my heart to think what man has made of man. Through primrose tufts in that sweet bower the fairy winkle trained its wreaths,
and it's my faith that every flower enjoys the air that breathes. If this valley from heaven descent, if such be nature's holy plan, have I not reason to lament what man has made of man? রাজতন্ত্র না গণতন্ত্র, কে বেশি হিংস্র, কে বেশি নিষ্ঠুর? এই প্রশ্ন বুকে নিয়ে আমি আবার পথে নামলাম। কি বললেন, পালালাম কি না? না, না, আর পালানো নয়। যে পালায় তার কোনো গন্তব্য থাকে না। নিজেকে বাঁচাতে সে ঊর্ধ্বশ্বাসে উদ্দেশ্যহীনভাবে পালায়। কিন্তু এই প্রথম আমি জানলাম যে আমাকে ঠিক কোথায় যেতে হবে। কাঞ্চি রাজ্য থেকে পালানোর যে ভবিতব্য আমাকে তাড়া করে বেড়াচ্ছিল, আমি জানতাম এবার তার বৃত্ত সম্পূর্ণ হবে। আমি তখন জেনে গেছি আমাকে ফিরতে হবে আমার অনিবার্য গন্তব্যের দিকে, আমার অমোঘ ভবিতব্যের কেন্দ্রে ফিরতে হবে। আমাকে ফিরতেই হবে। ফিরলাম আবার আমার সেই আজন্ম পরিচিত কাঞ্চি রাজ্যে। সেই উচ্ছলা স্রোতস্বিনী কাশফুলের উচ্ছ্বাসে ঢাকা সেই নদীচর, শ্যামল চাদর বিছানো সেই শস্যক্ষেত্র, সব একই রকম আছে। আর এত সব চেনা ছবির মধ্যে আমি নিজেকে খুঁজে পেতে ফিরে এলাম এক দেশ থেকে অন্য দেশে, এক রাজার রাজ্য থেকে অন্য রাজ্যে পালাতে পালাতে শেষ পর্যন্ত আবিষ্কার করলাম পালাবার কোনো জায়গা নেই। আসলে পালাবার কোনো চূড়ান্ত জায়গা থাকে না। দেওয়ালে পিঠ ঠেকে গেলে একদিন মুখোমুখি দাঁড়াতেই হয়। তাই তো দাঁড়ালাম। রাজবাড়ির পরিচিত দেউড়ি পেরিয়ে রাজসভায় ঢুকে সটান গিয়ে দাঁড়ালাম কাঞ্চির মহারাজা বীরেন্দ্র প্রতাপের সামনে। চিনতে বোধহয় মহারাজের কিছুক্ষণ সময় লাগলো। তারপর বললেন, বিদূষক, তুমি? হ্যাঁ মহারাজ, আমি। ফিরে তাহলে আসতেই হলো বিদূষক। অর্ধেক পৃথিবী ঘুরে অবশেষে বুঝতে পারলে যে মহারাজ বীরেন্দ্র প্রতাপই শ্রেষ্ঠ, তাই না? ভালো ভালো। তোমার পুরস্কার অবশ্য এখনো সযত্নে রক্ষিত আছে। আশা করি এখন তা গ্রহণ করতে তোমার কোনো আপত্তি নেই। আমি জানালাম, আমি তো পুরস্কার গ্রহণ করতে আসিনি মহারাজ। বটে? মহারাজের ভ্রু কুঞ্চিত হলো। চোখ সরু করে বললেন, তবে প্রত্যাবর্তনের কারণ? আমি সত্যি কথাটা বলবার জন্য ফিরে এসেছি। বুঝলাম না বিদূষক, হেঁয়ালি রাখো। কোনো হেঁয়ালি তো নেই মহারাজ। দিনের পর দিন, রাতের পর রাত এক রাজ্য থেকে অন্য রাজ্যে পালিয়ে বেরিয়েছি আমি, শুধু নিজেকে বাঁচানোর জন্য। নিছক মৃত্যু ভয়ের জন্য কোনো দিন কোনো রাজার মুখের উপরে বলতে পারিনি, মহারাজ আপনি অন্যায় করেছেন, আপনি মানবতার শত্রু। না, কোনো দিন বলতে পারিনি, কোনো দিন না। তাই গ্লানি, শুধু গ্লানির আগুনে ক্রমাগত দগ্ধ হয়েছে আমি। ক্লেদ জমেছে অনুভূতির প্রাচীরে। তাহলে এতদিন পর সেই কথা বলতেই ফিরে এসেছ? ঠিক তাই। অন্তত একবার বাস্তব সত্যকে নিজের লজ্জিত পৃষ্ঠদেশ নয়, প্রসারিত বক্ষদেশ দিয়ে আলিঙ্গন করতে এসেছি। তুমি জানো বিদূষক তুমি কি বলছো? তোমার এই অতি সত্য ভাষণ তোমার মৃত্যুকে ত্বরান্বিত করতে পারে। মৃত্যু না মহারাজ, জীবন, এক অন্য জীবন আহ্বান করতে পারে। কতবার তো মৃত্যু হয়েছে আমার। কর্ণাটের অসহায় নিষ্পাপ বালকগুলোর আর্তনাদ যতবার আমার কানে পৌঁছেছে, ততবার আমার মৃত্যু হয়েছে। আমার এই অজস্রবার মৃত আমিটা অন্তত একবার বাঁচতে চায়। এই রাজসভায় প্রকাশ্যে ঘোষণা করছি আমি, মহারাজ বীরেন্দ্র প্রতাপ, আপনি অন্যায় করেছেন। কর্ণাটের যুদ্ধে রক্ত গঙ্গা বইয়ে আপনি জল্লাদ হয়ে গেছেন, জল্লাদ। মৃত শিশু আর বালকদের কাতর আর্তনাদ আপনার শ্রবণ পথে প্রবেশ করে না। ধিক্কার আপনাকে, ধিক্কার। গর্জে উঠলেন মহারাজ। মৃত্যুদণ্ড, এবারে মৃত্যুদণ্ড দিন মহারাজ। মৃত্যুদণ্ড দিয়ে আমাকে বাঁচার আনন্দ পেতে দিন। বাঁচতে চাই, আমি নির্ভীকভাবে বাঁচতে চাই। মহারাজ আমাকে মারতে অথবা বাঁচতে মৃত্যুদণ্ড দিলেন। আমি ফিসফিস করে নিজেকে বললাম, পেরেছি, অবশেষে আমি পেরেছি। কারাগারের অন্ধকারে প্রবেশ করার আগে কাঞ্চির আকাশে ফুটে ওঠা রামধনুর দিকে তাকালাম। নভলোকের অনিঃশেষ আলো কারার অন্ধকূপে ভাসিয়ে দিতে লাগলো। আজই সেই দিন,
রাত প্রায় শেষ হয়ে আসছে। ভোরের প্রথম আলো ফুটলেই আমাকে বৌদ্ধ ভূমিতে নিয়ে যাওয়া হবে। আশ্চর্যের ব্যাপার এই, মহারাজ আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর থেকে আমার কানে আর কর্নাটের শিশু কিংবা বালকদের আর্তনাদ প্রবেশ করছে না। শান্তি, এক অনন্ত শান্তি আমাকে আবৃত করে রেখেছে। তৃপ্তির শেষ নির্যাসটুকু আমাকে আমাকে অপার্থিব প্রশান্তি এনে দিয়েছে। ওই 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 বোধহয় পাখিটা জেগে উঠল। ভোরের আলো ফুটবে এবার। ওই 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 প্রহরীরা আসছে। হয়ে এলো সময়, ভূমার সঙ্গে মিশে লীন হয়ে যাবার সময় হয়ে এলো। প্রস্তুত, আমি প্রস্তুত, হ্যাঁ আমি প্রস্তুত। নিঃসংকোচে মস্তক তুলিতে দাও উন্নত আকাশে, উদাত্ত আলোকে মুক্তির বাতাসে। নিঃসংকোচে মস্তক তুলিতে দাও উন্নত আকাশে, উদাত্ত আলোকে মুক্তির বাতাসে।